15 বছরে গুম খুনের করুণ গল্প আর আর্তনাদে ভারী সোহরাওয়ার্দী উদ্যান। নির্যাতনের ভয়াবহতা তুলে ধরে বিচার দাবি ভুক্তভোগীদের। মানিক চেয়ারম্যানের নেতৃত্বে পুলিশ ছাত্রলীগ একসাথে হয়ে আমার বাগান বাড়ি থেকে ধরে নিয়ে আসে। ছোট থেকে বড় হয়ে গেছি, বাবার আদর ছাড়া বাবার হাতটা পর্যন্ত ধরতে পারিনি। টাকা পয়সা দিলেও তো সন্তান পাবো না, সন্তানের বিচারটা তো দেখতে দিতে পারবো। ক্ষমতা দীর্ঘস্থায়ী করতেই অপরাধের রাজত্ব তৈরি করে আওয়ামী লীগ, ফ্যাসিবাদীদের ফিরতে না দেওয়ার প্রত্যয়। অনেক রাজনৈতিক দল আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার আলাপ তুলেছে। পিচ্ছিল রক্তের উপর দিয়ে আপনি সংসদে যাবেন, তাহলে মনে রাখবেন জাতীয় বেইমান হিসেবে পরিচিত হবেন। আমরা এই ফ্যাসিস্ট শাসনের যারা বাস্তবায়নকারী এবং যারা নির্দেশদাতা তাদের প্রত্যেকের বিচার চাই। নিপীড়িত মানুষগুলোকে আমাদের এক থাকতে হবে এবং সেই এক থাকার জন্য একটি জাতীয় মঞ্চ আমাদের গঠন করা প্রয়োজন বলে আমি মনে করছি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়েছিলেন রিকশা চালক মোহাম্মদ সুজন। 2025 শিক্ষাবর্ষের বইতেও স্থান পেয়েছে এই গ্রাফিতি। নতুন পাঠ্য বইয়ে জুলাই বিপ্লবে বীরত্বগাথা গ্রাফিতি থাকবে, মুক্তিযুদ্ধের নায়কদের অবদান। জাতীয় স্লোগান থাকছে না জয় বাংলা, আপিল বিভাগের আদেশ। এস আলমের খেলাপি 45,000 কোটি টাকা আদায়ে বাসভবন ঘেরাও ফার্স্ট সিকিউরিটি ব্যাংক কর্মকর্তাদের। নানা চাপে ঋণ দিতে বাধ্য করার অভিযোগ। সাগরের গ্যাস অনুসন্ধান প্রক্রিয়ায় হোঁচট খেল পেট্রোবাংলা। দরপত্র জমা দেয়নি বৈশ্বিক কোম্পানিগুলো। রাজনৈতিক অনিশ্চয়তাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে এমন পরিস্থিতি দাঁড়াইছে, একটা মানে এটা পিঁপড়াও থাকে না স্টেশনের ভিতরে। পুলিশ হিসাবে 10-20 জন ছিল, তাদের রুজি বন্ধ হয়ে গেছে। এবং উত্তরবঙ্গের 18 রেল স্টেশন বন্ধ, ভোগান্তিতে 8 জেলার প্রায় 6 লাখ মানুষ। জনবল সংকটের অজুহাত কর্তৃপক্ষের রাজস্ব বাড়াতে দ্রুত চালুর পরামর্শ। জুলাই পিলখানা ও শাপলা চত্বরে হত্যা, 15 বছরে গুম খুন নির্যাতন করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করেছিল আওয়ামী লীগ। সব অপরাধের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন বিভিন্ন দল ও সংগঠনের নেতারা। ফ্যাসিবাদীদের আর ফিরতে না দেওয়ার প্রত্যয় তাদের। সোহরাওয়ার্দী উদ্যানে মায়ের ডাকের গণজমায়েতে এমন হুঁশিয়ারি দেন তারা। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে হাজারো মানুষের এই জমায়েতে প্রত্যেকেই জড়ো হয়েছেন বিচার বহির্ভূত হত্যা ও গুমের বিচারের দাবিতে। মঙ্গলবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে মায়ের ডাকের আয়োজনে এই গণজমায়েতে ভুক্তভোগী এবং তাদের পরিবারের পাশাপাশি অংশ নেয় দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিনিধি এবং গুম কমিশনের প্রতিনিধিরাও। আওয়ামী ফ্যাসিবাদী সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে একের পর এক হত্যা, গণহত্যা চালিয়েছে উল্লেখ করে প্রতিটি নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিচারের দাবি জানান নেতারা। একটা ভয়ার্ত চাদরের মধ্যে আমাদেরকে করতে হয়েছে। আমরা গুমের খবর জানি, খুনের খবর জানি। মানুষ অনেকেই কি আর ফিরে আসেনি রাস্তা থেকে উঠিয়ে নেওয়ার পর সেটা জানি। যারা ফিরে এসছে তারাও ভয়তে কথা বলেননি। আপনি কাকে ছাড় দেবেন? যারা আমার মা বোনের ইজ্জত নিয়ে লীলা খেলেছে, যারা আমার ভাইয়ের রক্ত নিয়ে লীলা খেলেছে, যারা জল জ্বলন্ত একটি মানুষ আবু সাঈদকে বারবার পালাক্রমে গুলি করে হত্যা করেছে, সেই মানুষগুলোকে ছেড়ে দেবেন? তার ব্যবস্থা নিয়ে হাজির আছে। আমরা এই ফ্যাসিস্ট শাসনের যারা বাস্তবায়নকারী এবং যারা নির্দেশদাতা তাদের প্রত্যেকের বিচার চাই। ন্যায় বিচার হবে নতুন বাংলাদেশের যাত্রার প্রধান ভিত্তি। ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে হবে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটির নেতারাও বক্তব্য রাখেন জমায়েতে। আওয়ামী লীগকে ছাড় দেওয়ার চেষ্টা কেউ করে থাকলে তাদেরও প্রতিহতের ঘোষণা দেন বক্তারা। প্রশ্নবিদ্ধ এক বিচারের মধ্য দিয়ে আমাদের দেশের উল্লেখযোগ্য আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আমরা
এই বিচার নিশ্চিত না করা পর্যন্ত দুনিয়ার কোন শক্তি নাই আমাদেরকে রাজপথ থেকে উৎখাত করবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের পাড়ের ওই আদিবাসী ভাইরা আমরা একসাথে থাকবো, একসাথে লড়বো। কিন্তু কোন ধর্মের নাম করে, কোন জাতির নাম করে কেউ যদি আমাদের মধ্যে বিন্দু মাত্র কোন উগ্রবাদী চিন্তাধারা, উগ্রবাদী চক্রান্ত করার চেষ্টা করে, সকল ধর্মের যোদ্ধারা আমরা একসাথে তাদেরকে প্রতিহত করব। সব গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের আশ্বাস দিয়ে তথ্য উপদেষ্টা বলেন, বজায় রাখতে হবে জাতীয় ঐক্য। আমাদের দল, মত, আদর্শ ভিন্ন হতে পারে, রাজনীতি ভিন্ন হতে পারে, কিন্তু এই নিপীড়িত পরিবারগুলোকে, নিপীড়িত মানুষগুলোকে আমাদের এক থাকতে হবে এবং সেই এক থাকার জন্য একটি জাতীয় মঞ্চ আমাদের গঠন করা প্রয়োজন বলে আমি মনে করছি। অন্ধকার ইতিহাস পেছনে ফেলে দেশের মানুষের সাংবিধানিক অধিকার রক্ষায় গুম, খুন সহ সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের ধারা থেকে বেরিয়ে আসতে হবে শাসক গোষ্ঠীকে। এমনটাই প্রত্যাশা জমায়েতে আসা সাধারণ মানুষের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। নিজেদের শাসনামলে গড়া র্যাবের বিলুপ্তি চায় বিএনপি। দলটির চাওয়া স্বাধীন কমিশনের অধীনে থাকবে পুলিশ। গুলশানের সংবাদ সম্মেলনে একথা বলেছেন নেতারা। বাহিনীটির সংস্কারে 5 দফা সুপারিশ করেছে বিএনপি গঠিত কমিটি। গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন কমিটির সদস্যরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে। প্রায় গণশত্রুতে পরিণত হওয়া সত্ত্বেও এই বাহিনীকে ছেঁটে ফেলার কোনো সুযোগ নাই। একে আবার সংশোধন করে দাঁড় করাতে হবে। বিতর্কিত কর্মকাণ্ডের কারণে র্যাবের বিলুপ্তি দাবি করে হাফিজউদ্দিনের অভিযোগ, জুলাই বিপ্লবে হত্যা নির্যাতনে জড়িত প্রায় 5 শতাধিক পুলিশ সদস্যকে পালিয়ে যেতে সহায়তা করেছে কিছু সেনা কর্মকর্তা। আমরা র্যাব বাহিনীরই বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি। একেবারেই গ্যাংগ্রিন হয়ে নষ্ট হয়ে যায়, তখন কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় সেটা থাকে না। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভারতের আগ্রাসন জনগণ মেনে নেবে না। বাংলাদেশের মানুষের যে চাওয়া পাওয়া, সেটা ভারত তারা উপলব্ধি করতে সচেষ্ট হবে এবং ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্কটা দেশে দেশে হতে হবে, কোনো ব্যক্তি বা দলের সাথে নয়। এদিকে ভারতের নানা ষড়যন্ত্র ও অপসংস্কৃতির বিরুদ্ধে 16 ডিসেম্বর মানিক মে এভিনিউয়ে কনসার্ট আয়োজনের ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি। গুলশানে উদয় টাওয়ারে সবার আগে বাংলাদেশের ব্যানারে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। নগর বাউল জ্যামস, আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। দেশের জবাবদিহিমূলক সরকার দেখতে চায় জনগণ। সে লক্ষ্যে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে কুমিল্লায় রাষ্ট্র মেরামতে বিএনপির 31 দফা নিয়ে বিভাগীয় কর্মশালায় অংশ নেন দলটির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান আরও বলেন, স্থানীয় সরকার থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে। আমি প্রশ্নটা করি বিনীতভাবে একটি সমাজে অনেক বিষয়ে বিএনপি আগামী দিনে সম্মানিত আহ্বায়ক এসেছে। এবার পাঠ্য বইয়ে যুক্ত হয়েছে জুলাই বিপ্লবের ঘটনা। প্রচ্ছদে যুক্ত করা হয়েছে গণ অভ্যুত্থানের গ্রাফিতি। পাশাপাশি বইয়ে তুলে ধরা হয়েছে ৭১-এর মহান স্বাধীনতার পেছনের সব নায়কের অবদান। আগামীতে আরও বড় পরিসরে পরিমার্জনের মাধ্যমে পাঠ্য বইকে ঢেলে সাজানোর কথা জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। শামসুল হক প্রিন্সের ছবিতে আরও জানাচ্ছেন শাকির আহমেদ। প্রেসে ছাপা হচ্ছে নতুন বছরের পাঠ্য বই। প্রতিটি বইয়ে আছে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সংগঠিত জুলাই বিপ্লবের ছোঁয়া। অন্যান্য শ্রেণীর মতো তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ে যত বিপদ তত ঐক্য শিরোনামের গ্রাফিতি স্থান পেয়েছে। আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে 1952 সাল থেকে 2024 সালের ইতিহাস সংশ্লিষ্ট গ্রাফিতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়েছিলেন রিকশা চালক মোহাম্মদ সুজন। তার সেলুট জানানোর সেই দৃশ্যটি আঁকা হয় বিভিন্ন দেয়ালে দেয়ালে। পরবর্তীতে 2025 শিক্ষাবর্ষের বইতেও স্থান পেয়েছে এই গ্রাফিতি। যে গ্রাফিতিগুলো সার্বজনীন আবেদন সৃষ্টি করে
তাদের স্বপ্নের কথা বলে, সেগুলোকে আমরা দিয়েছি। জুলাই বিপ্লবের ঘটনা ও বীরত্বগাথা পঞ্চম থেকে নবম শ্রেণীর বইয়ে গল্প আকারে উপস্থাপন করা হয়েছে। ইংরেজিতে গ্রাফিতি নামে একটা আর্টিকেল আছে, তেমনি আমরা তোমাদের ভুলব না, হ্যাঁ, এরকম নামে একটা লেখাও পঞ্চম শ্রেণীর বইতে সম্ভবত আছে। এনসিটিভি বলছে, ইতিহাস বিকৃতি থেকে পাঠ্য বইকে মুক্ত রাখতে মহান মুক্তিযুদ্ধ সহ দেশ গঠনে অবদান রাখা সবাইকে যথাযথভাবে উপস্থাপন করা হয়েছে। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ও তাজউদ্দিন আহমেদের অবদান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার বিষয়েও অন্তর্ভুক্ত করা হয়েছে আগামী শিক্ষাবর্ষের বইয়ে। স্বাধীনতার উষালগ্নে মেজর জিয়াউর রহমান মৃত্যুর ভয় উপেক্ষা করে ঘোষণা দিয়েছিলেন 26 তারিখে একবার, 27 তারিখে আরেকবার, সেগুলো আমরা উল্লেখ করেছি। পাশাপাশি 7ই মার্চের ভাষণ আমাদের জাতিকে প্রস্তুত করেছে, সেটাও আমরা রেখেছি। শিক্ষাবিদরা বলছেন, বারবার পাঠ্যপুস্তক পরিবর্তনের ফলে যে ব্যয় হয় তা থেকে উত্তরণে শিক্ষার জাতীয় দর্শন নির্ধারণ করা জরুরি। জাতীয় দর্শন অনুযায়ী হবে আমাদের জাতীয় শিক্ষাক্রম, সেই জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী আমাদের হবে পাঠ্যপুস্তক, যা প্রতি বছর পরিবর্তন হবে না, যেটা একটা সাস্টেনেবল কাগজ এবং গুণগত মানসম্পন্ন কাগজ দিয়ে আমরা ছাপাবো। একই বই যেন আমরা 10 বছর বা 20 বছর ব্যবহার করতে পারি। এবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরে প্রায় 40 কোটি 16 লাখ নতুন বই ছাপাচ্ছে সরকার, যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 1750 কোটি টাকা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। জাতীয় স্লোগান হিসেবে থাকছে না জয় বাংলা। হাইকোর্টের রায় স্থগিত করলেন আপিল বিভাগ। আইনজীবী বলেন, দলীয়ভাবে ব্যবহার করে জয় বাংলা স্লোগানকে বিতর্কিত করেছিল আওয়ামী লীগ। রায় স্থগিত হওয়ায় মুক্তিযুদ্ধের চেতনা ম্লান হয়নি বলে মত রাষ্ট্রপক্ষের। স্বাধীনতার 51 বছর পর 2020 সালে এসে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা চেয়ে হাইকোর্টে মামলা করেন এক আইনজীবী। সে সময় বলা হয়, এই স্লোগান মুক্তিযুদ্ধে অনুপ্রাণিত করেছে সব শ্রেণী পেশার মানুষকে, স্বাধীনতার সংগ্রামে এক করে গোটা জাতিকে। শুনানি শেষে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করেন উচ্চ আদালত। রায়ে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে জয় বাংলা স্লোগান দেয়া বাধ্যতামূলক। প্রায় 4 বছর পর হাইকোর্টের এ রায় স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। তাদের যুক্তি, জয় বাংলা স্লোগান কারো ওপর চাপিয়ে দেয়া ঠিক নয়। এটি জাতীয় স্লোগান হবে কিনা সেটি সরকার ঠিক না করে আদালতকে ব্যবহার করা হয়েছে। সব শুনে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেন আপিল বিভাগ। একটি দেশের জাতীয় কোনো কিছুকে ঘোষণা করার আগে একটা পপুলার ম্যান্ডেট, অর্থাৎ জনগণের কাছ থেকেও এটা শোনার প্রয়োজন রয়েছে। একটা রিট পিটিশন দাখিল করার মাধ্যমে কোনো প্রকার আইনগত ভিত্তি ছাড়া এটিকে ঘোষণা করে দেওয়াটা আইনগতভাবে বৈধ নয়। তিনি বলেন, দলীয় স্লোগানের মতো ব্যবহার করে জয় বাংলা স্লোগানকে বিতর্কিত করেছিল আওয়ামী লীগ। সময়ের বিবর্তনে এই যেটি আমাদের সকল মুক্তিযোদ্ধার মুখে ছিল, সেটিকে তারা একটি দলীয় স্লোগানে পরিণত করেছিলেন। এই দলীয় স্লোগানটিকে যখন জাতীয়করণ করার চেষ্টা করা হয়েছে, সবার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং যেহেতু পার্লামেন্ট থেকে সংবিধানের মধ্যে ওটিকে ঢুকিয়ে দেওয়া যাচ্ছে না, তখন আদালতের ঘাড়ে বন্দুক রেখে কাজটি যে করার চেষ্টা করা হয়েছে, এটি সম্পূর্ণভাবে অবৈধ। রাষ্ট্রপক্ষ বলছে, জয় বাংলা জাতীয় স্লোগানের রায় স্থগিত হওয়ায় মুক্তিযুদ্ধের চেতনাকে ম্লান করা হয়নি। বলতে পারি সরকারের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাগরের গ্যাস অনুসন্ধান প্রক্রিয়ায় হোঁচট খেল পেট্রোবাংলা। 7টি বহুজাতিক কোম্পানির দরপত্রের আবেদন তুললেও জমা দেয়নি কেউই। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক অস্থিরতা ও বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নতুন বিনিয়োগের ক্ষেত্রে দ্বিধায় ফেলতে পারে বহুজাতিক প্রতিষ্ঠানকে। এছাড়া জরিপের তথ্য উপাত্তের অভাবে সাড়া দেয়নি বিদেশি কোম্পানিগুলো। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। 2012 সালে মিয়ানমারের সঙ্গে আর 2014 সালে ভারতের সঙ্গে আন্তর্জাতিক সালিসি আদালতে বাংলাদেশের সমুদ্র সীমা জয় আশা জাগিয়েছিল বহুমাত্রিক সম্ভাবনার। তবে কার্যকর উদ্যোগের অভাবে একযুগেও সমুদ্র বক্ষ তথা সুনীল অর্থনীতির সুফল পায়নি দেশ।
স্থবিরতা আর সময় ক্ষেপণের নানা পর্ব কাটিয়ে অবশেষে গেল মার্চে গভীর সমুদ্রে 15টি আর অগভীর সমুদ্রে 9টি ব্লকে তেল গ্যাস অনুসন্ধানে উন্মুক্ত দরপত্র আহ্বান করে পেট্রোবাংলা। তাতে সাড়া দিয়ে দরপত্রের নথি সংগ্রহ করেছিল 7টি বহুজাতিক তেল গ্যাস কোম্পানি, যার মধ্যে ছিল 2টি মার্কিন বহুজাতিক কোম্পানি সহ চীন, ভারত, সিঙ্গাপুর, জাপান, থাইল্যান্ডের প্রতিষ্ঠান। আর তাতে সামনে আসে সুনীল অর্থনীতিতে নতুন দিগন্তের আশা জাগানিয়া প্রশ্ন, তবে কি সাঙ্গুর পর আবারও খুলতে যাচ্ছে সমুদ্র থেকে তেল গ্যাস পাওয়ার দুয়ার? আকর্ষণীয় প্রস্তাবে মন কাড়বে বিনিয়োগকারীদের, নীতি নির্ধারকদের এমন প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত আরও এক দফা হুঁচট খেল পেট্রোবাংলা। সোমবার দুপুর 1টা পর্যন্ত শেষ সময় থাকলেও দরপত্র জমা দেয়নি কোনো বহুজাতিক প্রতিষ্ঠানই। আমরা যদি কোথাও ল্যাকিং থাকি, বিশ্লেষকরা মনে করেন পর্যাপ্ত তথ্যের অভাব, বৈশ্বিক অস্থিরতা আর অভ্যন্তরীণ পরিস্থিতি হতে পারে এর কারণ। সেই আনসার্টিন একটা রাজনৈতিক পরিস্থিতির মধ্যে যে কোনো বিদেশি কোম্পানি বিনিয়োগ করার ব্যাপারে চিন্তা করে। তারা তো পৃথিবীর শুধু বাংলাদেশ নিয়ে কাজ করে না, পৃথিবীর সব জায়গাতেই তারা ঘুরে বেড়ায়। সুতরাং তারা সবচেয়ে সেফেস্ট অ্যান্ড লাভজনক যে জায়গাটা সেটাতেই যাওয়ার টেন্ডেন্সি থাকে, কিন্তু এখানে তো এখনো একটা ইন্টারিম অবস্থা আছে। বিশ্লেষকদের পরামর্শ, পরিস্থিতি পর্যবেক্ষণ করে নতুন বাস্তবতায় নিতে হবে বহুমাত্রিক উদ্যোগ। এখন যে অবস্থাটা হয়েছে এটা কারণ কি কারণে হলো, আমরা আমাদের ল্যাকিংটা কোথায়, ফরেন কোম্পানিদের সাথে আলাপ আলোচনা করে তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য যা করার সেটা করতে হবে। যেহেতু এটা এখন আর হলো না, কোনো কোম্পানি আসেনি, দ্রুততম সময়ের মধ্যে সার্ভেটা করে ফেললে তাহলে আমরাও বুঝবো যে আদৌ আমরা বিডিংয়ে যাবো কিনা। বিষয়টি নিয়ে পেট্রোবাংলা চেয়ারম্যানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তার সাড়া পাওয়া যায়নি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ৪৫,০০০ কোটি টাকার অনাদায়ী ঋণ ফেরতের দাবিতে শিল্প গ্রুপ এস আলম চেয়ারম্যানের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তারা। চট্টগ্রাম নগরীর সুগন্ধা আবাসিকে চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদের বাসার সামনে এ কর্মসূচি পালন করেন তারা। ব্যাংক কর্মকর্তাদের দাবি, নানামুখী চাপের কারণে সঠিক যাচাই বাছাই ছাড়াই এস আলমকে এ অর্থ ঋণ দিতে বাধ্য হয়েছিলেন তারা। অনাদায়ী ঋণ ফেরতের দাবিতে এবার ঋণখেলাপির বাড়িতে অবস্থান কর্মসূচি পালন করলেন ব্যাংক কর্মকর্তারা। মঙ্গলবার সকালে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের 12টি শাখার শতাধিক কর্মকর্তারা শিল্প গ্রুপ এস আলমের ৪৫,০০০ কোটি টাকার ঋণ ফেরতের দাবিতে কোম্পানির চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদের চট্টগ্রামের সুগন্ধা আবাসিকের বাসভবন ঘেরাও করে অবস্থান নেন। ব্যাংক কর্মকর্তারা দাবি করেন, ব্যাংকে থাকা জনগণের আমানত এস আলম শিল্প গ্রুপে বিনিয়োগ করে এখন গভীর সংকটে ব্যাংকটির সব শাখা, যার কারণে ব্যাংকের প্রতি অনাস্থা তৈরি হয়েছে আমানতকারীদেরও। অনেক বিনিয়োগ আমাদের এখন শ্রেণীভুক্ত, ক্লাসিফাইড হয়ে গেছে। তার একটা মেজর একটা পোর্শন আমাদের এস আলম স্যারের গ্রুপের ভালো একটা বিনিয়োগ ওনার আছে, কিছু বিনিয়োগ আপনার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। তো সেই জিনিসগুলো আমরা আদায়ের জন্য বা স্যারকে আমরা অবগত করার জন্য আমরা এসেছি। ক্লায়েন্টরা যখন জানতে পেরেছে যে তাদের টাকাগুলো সুরক্ষিত নয়, তখন তারা সবাই একসাথে এসে ডিপোজিট উইথড্রয়াল চেষ্টা করেছে। ডিপোজিটকে টাকা দিতে পারছিলাম না, এই প্রেশারটাই প্রচণ্ড। গ্রুপটির কাছে ব্যাংকটি শুধুমাত্র চট্টগ্রাম অঞ্চলের শাখাগুলোর পাওনা প্রায় ৩৫,০০০ কোটি টাকা। তৎকালীন রাষ্ট্রীয় ও নানামুখী চাপে সঠিক যাচাই বাছাই ছাড়াই এস আলমকে এই অর্থ ঋণ দিতে বাধ্য হয়েছিলেন বলে দাবি ব্যাংকটির কর্মকর্তাদের। ব্যর্থতা ছিল, একেবারে অস্বীকার করা যাবে না। ব্যাংকটির ৬৫,০০০ কোটি টাকা বিনিয়োগের মধ্যে এস আলম গ্রুপ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছেই বকেয়া ৪৫,০০০ কোটি টাকা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। মিয়ানমারের মংডু শহর আরাকান আর্মির দখলের পর চলছে জান্তা বাহিনীর সঙ্গে লড়াই। উত্তেজনার জেরে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। টেকনাফে নাফ নদীর ঝুঁকিপূর্ণ স্থান এবং দ্বীপগুলোর নিরাপত্তায় নৌ টহল পরিচালনা করছে বিজিবি। কর্মকর্তারা জানান, সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তৈরি রয়েছেন তারা। এদিকে সোমবার সন্ধ্যার পর থেকে নতুন করে আর কোনো বিস্ফোরণের শব্দ শুনতে পাননি টেকনাফের সীমান্তের বাসিন্দারা। টানা ৬ মাস তীব্র লড়াইয়ের পর সোমবার বাংলাদেশ ঘেঁষা মংডু শহরের নিয়ন্ত্রণে নেয় আরাকান আর্মি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গুম খুন করেই ক্ষমতা দীর্ঘায়িত করে আওয়ামী লীগ। সোহরাওয়ার্দীতে নির্যাতনের ভয়াবহতা তুলে ধরলেন ভুক্তভোগীরা। বিচার নিশ্চিতের আশ্বাস তথ্য উপদেষ্টার। বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়েছিলেন রিকশা চালক মোহাম্মদ সুজন। ২০২৫ শিক্ষাবর্ষের বইতেও স্থান পেয়েছে এই গ্রাফিতি। নতুন পাঠ্য বইয়ে জুলাই বিপ্লবের বীরত্বগাথা গ্রাফিতি। থাকবে মুক্তিযুদ্ধের নায়কদের অবদান। জাতীয় স্লোগান থাকছে না জয় বাংলা, আপিল বিভাগের আদেশ।
এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গেই থাকুন সময়।